উপকূল জুড়ে ঘূর্ণিঝড় রেমালের ক্ষতচিহ্ন, বাঁধ ভেঙে তলিয়ে গ্রামের পর গ্রাম, 12 জনের মৃত্যু। 19 জেলায় সম্পূর্ণ বিধ্বস্ত 35,000-এর বেশি ঘরবাড়ি। 3 পার্বত্য জেলায় পাহাড় ধসের শঙ্কা। বিদ্যুৎ বিচ্ছিন্ন উপকূলীয় এলাকায় নেই মোবাইল নেটওয়ার্ক। কিচ্ছু নাই, রান্না করতে পারতেছি না, চুলায় পানি উঠছে। ভাবি বাইরেই গেছে আর সেই বাইরে পেরে নাই, গাছ পড়ে মারা গেছে। মানুষ আশ্রয় কেঁদে না যাইতে, মানুষ গরু বাছুর সব মরে যাইতে, কিচ্ছু থাকতে না। আজকে 3 দিন বিদ্যুৎ নেই, কোথাও যোগাযোগ করতে পারতেছি না, মোবাইল অকেজো। মোট 19টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 37,58,096 জন। দিনভর বৃষ্টিতে জলাবদ্ধতায় নাকাল রাজধানীবাসী। দফায় দফায় বন্ধ মেট্রো চলাচল। সৈয়দপুর বিমানবন্দরে বিমান ওঠানামা ব্যাহত, পানিতে তলিয়ে চট্টগ্রাম, বরিশাল, খুলনা। মেট্রো রেল যে হঠাৎ বন্ধ যায়, সেক্ষেত্রে আমার কিন্তু অফিসে যাওয়া ওই দিন বন্ধ হয়ে যায়। উবার তো যেখানে 200 টাকা লাগে সেখানে এখন 600 টাকা হয়ে গেছে। জায়গা জায়গা নালা বই লাগে দেয়, পানির স্রোত আমাদেরকে নালার মধ্যে নিয়ে যাইলে আরেক বিপদ না। দেখছিলেন প্রধান শিরোনাম, রাত 11টার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। স্মার্ট বাংলাদেশ গড়তে মার্কিন ব্যবসায়ীদের অংশীদার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে নীতিগত সহায়তায় প্রস্তুত সরকার। ডয়েচে ভেলের তথ্যচিত্র এক পেশে উদ্দেশ্যমূলক। গাজীপুরে সেনাপ্রধান বললেন, পেশাদারিত্বের মাধ্যমে দেয়া হবে জবাব। অবসরে যাওয়ার 6 মাসের মধ্যেই গুলশানে এক দিনে 4টি আলিশান ফ্ল্যাট কেনেন বেনজির আহমেদ। স্ত্রীর নামেই 521 বিঘা জমি, জানালেন দুদক আইনজীবী। রাজধানীর জলাবদ্ধতার খবর জানাতে এই মুহূর্তে গ্রিন রোডে আছেন আমাদের সহকর্মী ধ্রুব ব্যানার্জি। সরাসরি চলে যাব তার কাছে। ধ্রুব, ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজধানীতে এখন প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, পাশাপাশি রয়েছে দমকা হাওয়া। আবহাওয়া অফিসের তরফ থেকে যেটা জানানো হয়েছে, আজকে সন্ধ্যার পর থেকে গড়ে প্রায় সন্ধ্যার পর থেকে আজকে সারাদিন জুড়ে প্রায় 150 মিলিমিটারের মতো বৃষ্টি হয়েছে। এবং আমরা এখন আছি রাজধানী গ্রিন রোডে, এবং এখানে একটি গাছ কিন্তু একটি গাড়ির উপর আছড়ে পড়েছে এবং প্রচণ্ড বাতাসের কারণে আজকে সন্ধ্যার ঠিক একটু পর দিকে এই ঘটনাটি ঘটে। এবং এই ঘটনায় কিন্তু আহত কেউ হয়নি। ড্রাইভারের যে আসনটি রয়েছে, চালকের আসন থেকে চালক এবং তার পাশে যিনি ছিলেন তিনি খুব স্বাভাবিকভাবেই খুব সহজেই বের হয়ে যেতে পেরেছেন। কিন্তু এখানে যে এখন পর্যন্ত গাছের নিচেই কিন্তু যেই গাড়িটি রয়েছে সেই গাড়িটি অবস্থান করছে, এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন এবং এসে এখানে পুরো একটি বট গাছ যেহেতু পড়েছে, পুরো গাছটি কেটে মূলত এখন তারা তাদের উদ্ধার কাজ শেষ করেছে। এবং এখন সিটি কর্পোরেশনের তরফ থেকে পরবর্তী যে পদক্ষেপ আছে সেই পদক্ষেপ নেওয়া হবে। আমরা আজকে রাজধানী জুড়ে বিভিন্ন জায়গায় দেখেছি এমন গাছ উপড়ে পড়েছে, পাশাপাশি জলাবদ্ধতাও ছিল। রাজধানীর শান্তিনগর, মিরপুর সহ বিভিন্ন এলাকায় আমরা জলাবদ্ধতা দেখেছি। মূল সড়কের পাশাপাশি যেগুলো সংযোগ সড়ক আছে, এলাকার ভেতরে যে ছোট ছোট রাস্তাগুলো আছে, একটু নিচু এলাকা, সেখানেও আজকে জলাবদ্ধতা দেখেছি। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে গাছটি ভেঙে পড়েছিল, সেই গাছটি ভেঙে পড়ার পর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এসে কিন্তু গাছের যে ডালপালা ছিল সব কিছু কেটে রাস্তার পাশে স্তূপ করে রেখে গিয়েছে। এবং গাছটি পড়ার সময় পুরোপুরি বিদ্যুতের যে হাই ভোল্টেজ তার রয়েছে, সেই হাই ভোল্টেজ তারের উপর পড়েছে। সেই কারণেই কিন্তু যারা প্রত্যক্ষদর্শী আছেন তারা বলছেন, বিদ্যুতের তারের উপর পড়াতে তেমনটা তীব্রভাবে যে গাড়িটি আছে সেই গাড়িটির উপর পড়তে পারেনি। এবং সব কিছু মিলিয়ে আজকে রাজধানীর এখন পর্যন্ত যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, রাজধানীতে এখন তীব্র পরিমাণ বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি। জনমনে একটা আতঙ্ক বিরাজ করছে, কেননা এখন যেহেতু প্রচুর পরিমাণ বৃষ্টির সঙ্গে বাতাস রয়েছে, সেহেতু মানুষ এখন পর্যন্ত আতঙ্কিত। এই ছিল রাজধানীর গ্রিন রোড থেকে আমার কাছে সর্বশেষ। রাজধানী গ্রিন রোড থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি। ঘূর্ণিঝড়ের আঘাতে মোবাইল নেটওয়ার্কের বাইরে উপকূলীয় এলাকা। মোবাইল অপারেটরের সূত্র বলছে, রাত 9টা পর্যন্ত 4 অপারেটরের প্রায় 26,000 সাইট ডাউন হয়ে গেছে। বিদ্যুৎ না থাকায় বিশেষ ব্যবস্থায়ও চালু রাখা যায়নি এসব টাওয়ার। এতে জরুরি প্রয়োজনেও যোগাযোগ করতে পারছেন না গ্রাহকরা।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে বরিশাল, পটুয়াখালী, বরগুনা, খুলনা সহ উপকূলীয় এলাকা। সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়, বন্ধ আছে বিদ্যুৎ সরবরাহ। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে দুর্গত এলাকার মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থা। বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারণে আপনাদের মোবাইল সহ যত ইলেকট্রনিক্স জিনিস আসে সব কিছু বন্ধ রয়েছে। বিদ্যুৎ না থাকার কারণে মোবাইল বন্ধ, কোথাও যোগাযোগ করতে পারতেছি না, মোবাইল অকেজ, টিভি দেখতে পারতেছি না, কোথায় কি ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিটি সাইটে 3 থেকে 6 ঘন্টার ব্যাটারি ব্যাকআপ থাকে জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য। কিছু সাইটে রাখা হয় জেনারেটরও। তবে রেমালের আঘাতের পর বিটিআরসি বলছে সোমবার সকাল 9টা পর্যন্ত 45 জেলায় অচল হয়ে পড়ে 8,410টি টাওয়ার। বিকেল 3টা নাগাদ যা বেড়ে দাঁড়িয়েছে 12,000-এ। বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চাঁদপুর, বরগুনা ও কক্সবাজার সহ 9 জেলায় গ্রাহক ভোগান্তি সবচেয়ে বেশি। মোবাইল অপারেটররা বলছে পরিস্থিতি উত্তরণে সর্বোচ্চ চেষ্টা চলছে। এদিকে মোবাইল টাওয়ারগুলোতে দ্রুত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগকে চিঠি দিয়েছে বিটিআরসি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বৈরী আবহাওয়ায় সৈয়দপুর বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ রয়েছে। দুপুরের পর থেকে 4টি এয়ারলাইন্সের 5টি ফ্লাইট বাতিল করে সংশ্লিষ্ট এয়ারলাইন্স কর্তৃপক্ষ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 1টি, নভো এয়ারের 1টি, ইউএস বাংলার 2টি, এয়ার এস্ট্রার 1টি ফ্লাইট বাতিল হয়েছে। উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে মার্কিন ব্যবসায়ীদের অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উচ্চ নির্বাহী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে সরকার প্রধান বলেন, বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে নীতি সহায়তা নিয়ে প্রস্তুত বাংলাদেশ। Bangladesh has the most liberal investment policy status in the region. Its increased connectivity and neighboring countries makes it an ideal place for investment and trade in the region and beyond. Our focus is now to promote economic and commercial relations with not only regional but also global partners, including the United States. United States would become our long-term partner in achieving our development goals through trade, investment, and technology transfer. জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনে বাংলাদেশ সেনাবাহিনী প্রসঙ্গে জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলের তথ্যচিত্র একপেশে উদ্দেশ্যমূলক উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। রাজেন্দ্রপুর সেনানিবাসে এক অনুষ্ঠান শেষে তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী কখনোই মানবাধিকার লঙ্ঘন করেনি। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ সেনাবাহিনীর সৈন্য পাঠানো নিয়ে জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়েচে বেল তথ্যচিত্র প্রকাশ করেছে সম্প্রতি, যেখানে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মোতায়েন নিয়ে উদ্দেশ্যমূলক প্রশ্ন তোলা হয়। এরপর এ নিয়ে একটি প্রতিবাদ লিপি দিয়েছে সেনা সদর। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর মাধ্যমে পাঠানো প্রতিবাদ লিপিতে সেনা সদর বলেছে, ডয়েচে বেলের তথ্যচিত্রটি পক্ষপাতমূলক ও একপেশে। এই প্রতিবেদনের লক্ষ্য ও উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ। তথ্যচিত্রটি তৈরিতে ডয়েচে বেল সেনাবাহিনীর কোনো বক্তব্য নেয়নি বলেও উল্লেখ করা হয়েছিল প্রতিবাদ লিপিতে। সেনা সদর জানিয়েছিল, ডয়েচে বেলের তথ্যচিত্রে অপ্রাসঙ্গিকভাবে সেনাবাহিনীর ফুটেজ ব্যবহার করে অপর একটি আইনশৃঙ্খলা বাহিনীর মানহানি করাই এর মূল উদ্দেশ্য। এটি একটি পক্ষপাতদুষ্ট অভিপ্রয়াস, যা ডকুমেন্টারির বিশ্বাসযোগ্যতা ও গ্রহণযোগ্যতা বিনষ্ট করেছে। বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষী নির্বাচনের ক্ষেত্রে জাতিসংঘের কঠোর নির্বাচন এবং যাচাইকরণ প্রক্রিয়া অনুসরণ করে সবচেয়ে যোগ্য ও দক্ষ সদস্যদের মোতায়েন নিশ্চিত করে। কথা বলতে গেলে অনেক ক্রাউড। সোমবার রাজেন্দ্রপুর সেনানিবাসে এক অনুষ্ঠান শেষে সেনাপ্রধান বলেন, ডয়েচে বেলের প্রতিবেদন প্রসঙ্গে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী কখনোই মানবাধিকার লঙ্ঘন করেনি। ডয়েচে বেলের উদ্দেশ্যমূলক প্রতিবেদনের তীব্র নিন্দা জানান তিনি। কোনো একটা মিশনের আপনি উদাহরণ দিয়ে বলতে পারবেন যে ওখানে আমরা মানবাধিকার লঙ্ঘন করেছি? এরকম এক পেশে উদ্দেশ্যমূলক একটা প্রতিবেদন আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি। একটা উদ্দেশ্য নিয়ে এটা করা হচ্ছে, সেই উদ্দেশ্যটা কি আমরা সবাই বুঝতে পারছি। জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ বলেন, সর্বোচ্চ দেশপ্রেম ও পেশাদারিত্ব নিয়ে জাতিসংঘ পরিমণ্ডলে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ যেভাবে দায়িত্ব পালন করে আসছে সেভাবে কাজ করে সকল ষড়যন্ত্রের সঠিক জবাব দেওয়া হবে। আমরা আমাদের কাজটা সঠিকভাবে করতে চাই এবং যারা এই অসাধু উদ্দেশ্য নিয়ে কিছু করার চেষ্টা করছে তাদেরকে আমরা সর্বাত্মকরণে
ভুল প্রমাণিত করতে চাই। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করতে গিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের 131 জন বীর সেনানী সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন এবং 239 জন আহত হয়েছেন। সেনা সদরের তথ্য অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা কোনো ধরনের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ মুক্ত, যা একটি দৃষ্টান্তমূলক অর্জন। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। অবসরের 6 মাসের মধ্যে স্ত্রী মেয়ের নামে গুলশানে একদিনে 4টি আলিশান ফ্ল্যাট কেনেন বেনজির আহমেদ। এ পর্যন্ত তার 621 বিঘা সম্পত্তির সন্ধান পেয়েছে দুদক। রাজধানীর গুলশান 1-এর জি ব্লকের 14 তলা র্যাঙ্কন আইকন টাওয়ার, সোয়া 2000 স্কোয়ার ফিটের বিশাল আয়তনের ফ্ল্যাটের মালিক বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জা। একই ফ্লোরে আরেকটি ফ্ল্যাট কিনেছেন বেনজিরের মেয়ে নাবালিকা জাহারা জারিন। গুলশানে আরও 2টি ফ্ল্যাট রয়েছে তাদের। এই 4টি ফ্ল্যাটই কেনা হয় গত বছরের 5ই মার্চ অবসরে যাওয়ার 6 মাসের মধ্যে। দুদকের অনুসন্ধানে একের পর এক সম্পদের খোঁজ মিলছে বেনজির আহমেদের। সংস্থাটির আইনজীবী বলছেন, দেশে বিদেশে আরও সম্পদের হদিশ মিললে তা জব্দে আইনি পদক্ষেপ নেওয়া হবে। বিচার এড়াতে বেনজির আহমেদ যেন দেশ ছাড়তে না পারে, প্রয়োজনে সেই ব্যবস্থাও নেবেন অনুসন্ধান কর্মকর্তা। অনুসন্ধানকারী দল সেটা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছে, প্রয়োজন হলে সেই পদক্ষেপ নেবে। টোটাল পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে অনুসন্ধান কার্য শেষ হবে। রোববার আইনি লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছিলেন বেনজির আহমেদের আইনজীবী। সোমবার অগ্রগতি জানতে চাইলে তার আইনজীবী গণমাধ্যমে কথা বলতে রাজি হননি। তবে এটুকু জানিয়েছেন, সম্পত্তি ক্রোকের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন তারা। এখন উনি পিটিশন এবং অর্ডার দুইটাই দেখছেন, দেখে এগুলির ডিফেন্স কি হবে তৈরি করে দেন আমরা হাইকোর্ট ডিভিশনে কি ব্যবস্থা নিব আমি আপনাদেরকে পরবর্তী সময়ে জানাবো। এখন পর্যন্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের 621 বিঘা সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে সবচেয়ে বেশি জমির মালিক তার স্ত্রী জিশান মির্জা। তার নামে প্রায় 521 বিঘা জমির সন্ধান পেয়েছে দুদক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।